রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ইতিমধ্যে একের পর এক জায়গায় ট্যাপ কেলেঙ্কারি সামনে এসেছে। আর এই ট্যাপ কেলেঙ্কারির এপিসেন্টার হচ্ছে উত্তর দিনাজপুর। জালিয়াতি পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয়ভাবে। বিকাশ ভবনের তথ্য যাচাই করে এমনটাই মনে করছে লালবাজার। সাইবার বিশেষজ্ঞদের নিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন পুলিশ কর্তারা। খতিয়ে দেখা হচ্ছে পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকার ফ্লো চার্ট। ট্রেজারি থেকে অর্থ দপ্তর, শিক্ষা দপ্তর, স্কুল পরিদর্শক, স্কুল কর্তৃপক্ষ হয়ে টাকা যায় পড়ুয়াদের অ্যাকাউন্টে। এর বাইরে কারো পক্ষে সরকারি পোর্টালে ঢোকার কোনোভাবেই সম্ভব নয়, সেই অ্যাক্সেস পাওয়া সম্ভব নয়, এমনই দাবি করছেন তদন্তকারীরা। সরাসরি কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অর্থাৎ ময়ূক, এই গোটা জালিয়াতিটাই পরিচালিত হয়েছে কেন্দ্রীয়ভাবে, যেমনটা লালবাজারের গোয়েন্দারা মনে করছেন। এখনো পর্যন্ত এই সংক্রান্ত ঠিক কি কি তথ্য প্রমাণ এসেছে তাদের হাতে? দেখো, প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা কয়েকজনকে গ্রেফতার করেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ যে অভিযোগগুলো জমা পড়ছে সেই অভিযোগের প্রেক্ষিতে যখন মানি ট্রেল দেখা হচ্ছে যে কোথায় গেল এই টাকাটা, কোন অ্যাকাউন্টে গেল, আইপি অ্যাড্রেস দেখে পুলিশ আধিকারিকরা দেখছেন, তারা দেখছেন যে উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর এবং সংলগ্ন এরিয়া অর্থাৎ কিষানগঞ্জ, বিহার অ্যাডজাসেন্ট যেটা উত্তর দিনাজপুরের রয়েছে, এই চত্বরের প্রচুর বেনিফিশিয়ারি রয়েছেন এবং অধিকাংশ এই চত্বরেই অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হয়েছে। কয়েকটি ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে। পুলিশ আধিকারিকরা বলছেন যে এই টাকাগুলো উইথড্র হচ্ছে 1 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ একদিনের মধ্যেই ওই অ্যাকাউন্টে যেই টাকাটা আসছে, ট্যাবের টাকাটা, সেটা উইথড্র হয়ে যাচ্ছে। আবার এই টাকাগুলো এমন অনেকের অ্যাকাউন্টে যাচ্ছে যাদের বয়স 65 বছর, 67 বছর, যারা এই চোপড়া, ইসলামপুর এই চত্বরের বাসিন্দা। তদন্তকারী আধিকারিকরা ইনভেস্টিগেশন করে যেটা দেখলেন যে এখানে অনেক মিডল ম্যান আছে, অর্থাৎ ওই বয়স্ক লোকেদের যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আপনি এই টাকাটা পেলেন কোত্থেকে, তখন তিনি জানাচ্ছেন যে তার এক পরিচিত কেউ তাকে বলেছেন। সেই পরিচিতর খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সে পলাতক, আবার তার উপরে একজন মিডল ম্যান রয়েছে। ফলত গোটাটা একটা চক্র বলেই এখনো পর্যন্ত মনে হচ্ছে, যেখানে অনেকে ইনভলভ রয়েছেন, অনেক মিডল ম্যান রয়েছেন এবং অনেক বেনিফিশিয়ারি ক্রিয়েট করা হচ্ছে, অনেক অ্যাকাউন্ট নেওয়া হচ্ছে, ভাড়া নেওয়া হচ্ছে কোট অ্যান্ড কোট। কীরকম মানে, কারোর একটা অ্যাকাউন্ট নেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে একটা টাকা ডিপোজিট হবে গভর্নমেন্টের তরফ থেকে, আপনাকে তার এগেনস্টে 4000 টাকা আমরা দিয়ে দেবো, বাকি টাকাটা আমরা আপনার থেকে নিয়ে নেব। এরকমভাবেই প্রস্তাব দিয়ে গ্রামের অনেক লোক তাদেরকে বেনিফিশিয়ারি বানিয়ে তাদের অ্যাকাউন্টে টাকাগুলো ট্রানজ্যাকশন করা হচ্ছে। এটিএম থেকে ট্রানজ্যাকশন হচ্ছে টাকাগুলো। এই এটিএমের ফুটেজও পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। গোটা ইনসিডেন্ট তদন্তের যে ফ্লো চার্ট, অর্থাৎ এই টাকা কিভাবে আসছে একজন পড়ুয়ার কাছে, সেইটা যখন তদন্তে নামেন লালবাজারের গোয়েন্দারা, তারা দেখেন যে গোটা বিষয়টা ট্রেজারি অর্থাৎ অর্থ দফতর থেকে বিকাশ ভবন হয়ে সেটা আসে ডিআই, স্কুল পরিদর্শক, এবং স্কুল পরিদর্শকের থেকে হেড অফ ইনস্টিটিউশন অর্থাৎ প্রিন্সিপাল বা হেডমাস্টার, সেখান থেকে স্কুলের ছাত্রছাত্রী, এইভাবে ডিস্ট্রিবিউট হয়। এবার হেডমাস্টার যিনি আছেন তিনি থাকেন ভিউ মোডে, তিনি শুধু অ্যাপ্রুভাল দিতে পারেন অ্যাপ্লিকেন্টের। তার উপরে যিনি ডিআই আছেন তার কিছু নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, তার উপরে যিনি রয়েছেন বিকাশ ভবনে সেখানে কিছু ক্ষমতা দেওয়া রয়েছে। এবার তদন্তকারী আধিকারিকদের প্রশ্ন যে বিকাশ ভবনে যে অ্যাক্সেসটা রয়েছে এই সার্ভারের, সেই যারা সেটা অ্যাক্সেস করছে সেটা কি কোনো থার্ড পার্টি সংস্থা? যদি সেই থার্ড পার্টি সংস্থা করে থাকে তাহলে সেই সংস্থার কী নাম, তাদেরকে কি কি অ্যাক্সেস দেওয়া রয়েছে, তারা ডাইরেক্টলি কী কী জিনিস কন্ট্রোল করতে পারেন, এই গোটা বিষয়টা দেখা হচ্ছে। কারণ এইখান থেকে লিকেজ হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং আরেকটা জিনিসও বলা হচ্ছে যে এই যে আইপি অ্যাড্রেস, ফ্লো চার্টের মধ্যে যে আইপি অ্যাড্রেসগুলো ঘোরাফেরা করছে, সেইখানে যদি কোনো ফরেন আইপি দেখতে পাওয়া যায়, অর্থাৎ বাইরে থেকে কোনো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস সেখানে যদি তদন্তকারীরা দেখতে পান, তাহলেই তারা বুঝতে পারবেন যে এই গোটা প্রক্রিয়ার মধ্যে বাইরের লোককে ইনভলভ করা হয়েছে এবং লিকেজটা ঠিক কোথায় হয়েছে। ঠিক সেই কারণেই সাইবার ক্রাইম এক্সপার্টদের সঙ্গে নিয়ে বিকাশ ভবনে তদন্তকারী আধিকারিকরা দফায় দফায় যাচ্ছেন, কথা বলছেন, প্রয়োজনে ওখানকার অফিসিয়ালসদেরও তারা জিজ্ঞাসাবাদ করবেন। এবং কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশ এবং সিআইডি তারাও কিন্তু সমান্তরালভাবে গোটা ঘটনার ইনভেস্টিগেশন করছে। আমি আবার বলছি, রাজ্য পুলিশ হোক বা কলকাতা পুলিশ, এখনও পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যে সমস্ত ছাত্রছাত্রী, তাদের অ্যাকাউন্টের অধিকাংশ লোকেরই টাকা কিন্তু উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর চত্বরের বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে দেখা যাচ্ছে। ফলত এইটা এপিসেন্টারটা ওখানেই বলেই এখনও পর্যন্ত মনে হচ্ছে। ধন্যবাদ ময়ূক। অর্থাৎ গোটাই জালিয়াতি কিভাবে পরিচালিত হয়েছিল, কিভাবে সরকারি পোর্টালে যার অ্যাক্সেস কোনোভাবেই পাওয়া সম্ভব নয়, তা বাইরের কেউ কি করে পেয়ে থাকতে পারে, এই সমস্ত একাধিক প্রশ্ন ইতিমধ্যেই গোয়েন্দারা তার অনুসন্ধান শুরু করেছেন।
সর্ষের ভিতরে ভূত নয়, সর্ষেটাই ভূত। আরেকটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, নিয়ন্ত্রিত দুর্নীতি, একটা পকেট থেকে জেনারেট করা দুর্নীতি। শিক্ষা পোর্টালের এরকম করুণ অবস্থা হলো কি করে? যে কেউ তাকে হ্যাক করে ফেলতে পারছে। ধরা পড়ছে কারা? ওখানেও তৃণমূলের যোগাযোগ। তো তৃণমূল থাকবে, দুর্নীতি থাকবে না, ফুল থাকবে, তার গন্ধ থাকবে না, এটা তো হতে পারে না। তৃণমূল মিড ডে মিলের চাল খেয়েছে, রেশনের ডাল খেয়েছে, চাকরি প্রার্থীদের চাকরিগুলো খেয়ে নিয়েছে, বোল্ডার খেয়েছে, কয়লা খেয়েছে, বালি খেয়েছে, জঙ্গলের কাঠ খেয়েছে, শেষ পর্যন্ত ট্যাবও খেয়ে হজম করে নিল। এটা দুর্ভাগ্য। যতদিন এরা থাকবে এগুলো চলবে। শিক্ষা দপ্তর বাদ দিয়ে কিছু হয় কি? আধিকারিকরা কিচ্ছু জানে না। আধিকারিকদের মাথায় যারা আছে মন্ত্রিমণ্ডলী, তারা কেউ কিছু জানে না। সর্বত্র শুধু হ্যাক হয়ে গেল। টাকার ভাগটাই বা কোথায় গেল? এতদিন ধরে কেন টের পাওয়া গেল না? হঠাৎ এখন সব হয়ে যাচ্ছে কেন? ছাত্রছাত্রীদের ট্যাব, তার টাকা পর্যন্ত যারা চুরি করে, রেশনের টাকা চুরি করে, ঘরের টাকা চুরি করে, এই বাহিনী পশ্চিমবাংলায়, এবং তারা মনেই করছে যত দুর্নীতি আর দুষ্কৃতি এটা করার আমাদের হক আছে, যা খুশি আমরা করব, পুলিশের হাত আমাদের মাথায় থাকবে। আর মুখ্যমন্ত্রী তো নানান ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছেন যে অপরাধীদের নিয়ে তার কোনো অসুবিধে নেই, অপরাধীদের তিনি প্রশ্রয় দিতে পারেন, বরং প্রতিবাদীদের বিরুদ্ধেই তার রাগ এবং তাদের বিরুদ্ধে তিনি সবসময়তেই আক্রমণাত্মক। এখান থেকেই বোঝা যায় কেন্দ্রীয়, কোনো পাড়ার ব্যাপার নয়, নেতারা তৃণমূল, কোনো সন্দেহ নেই। আর এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে। মহারাষ্ট্র রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করেছে। আমরাই শুধুমাত্র ধরতে পেরেছি, যারা ট্যাবের টাকা পায়নি তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে। বাগডোগরা থেকে কলকাতায় ফেরার আগে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিই। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে, এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে।